সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, পুলিশের মাথা ফাটাইছে আমাদের পুলিশ, তাও দুজন, সম্ভবত এসআই, এসআই, দুজন এসআই একজন আরেকজনের মাথা ফাটিয়েছে। এখন এই দৃশ্য দেখা আমজনতার যে রিঅ্যাকশন। একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না, ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, মারা সারা একবারে, মারা সারা তো 10 জন শিক্ষক একটা উপজেলায় নিয়োগ পাবে, তার মধ্যে 8 জন পাবে কোটায়। গতকাল প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং এর মধ্যে বেশ কিছু ইস্যু ছিল বাজেট এবং আমাদের অর্থনীতি রিলেটেড। তিনি রিজার্ভ নিয়ে কথা বলেছেন, সেটা আসবো, কালো টাকা নিয়ে কথা বলেছেন এবং সরকার মানুষের জন্য কল্যাণকর কি বাজেটে করেছে সেটা নিয়ে কথা বলেছেন। দর্শক, এইবার প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে নিজেই ফেঁসে গেল। আপনারা কিন্তু সকলেই লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো টাকা সাদা করাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন। তো দর্শক, সেই মন্তব্যটাকে কেন্দ্র করে তিনি এখন নিজেই ফেঁসে যাচ্ছেন। দর্শক, তার ব্যাপারে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ডক্টর জাহিদুর রহমান, যেটা আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা দেখতে চলেছেন একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। দর্শক, এখন প্রশ্ন উঠছে কি কারণে একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যের উপর আক্রমণ করলো, এর আদ্যপান্ত্রে কি রয়েছে বা গোপন রহস্যটা কি? দর্শক, সেটিও আপনারা একটু পরে জানতে চলেছেন। এমনকি দর্শক, ছাত্রলীগ দ্বন্দ্বের কারণে যেই খুনটা হয়েছে সেটা সম্পর্কেও আপনারা সকলেই অবগত রয়েছেন। কিন্তু দর্শক, সেই বিষয়টা এখন বড় আকার ধারণ করছে এবং এই বড় আকার ধারণ করার একটি কারণও রয়েছে। যেহেতু দুই দলই ছাত্রলীগ বা দুই দলই ক্ষমতাধর, সেহেতু এখানে বড় একটা আকার ধারণ করার কথাই ছিল। তো দর্শক, সেখানে কি ঘটতে চলেছে সেটিও জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে জানতে চলেছেন ফের বাংলাদেশে ঢুকে ভারতের বিএসএফ বাংলাদেশের এক কৃষককে সরাসরি গুলি করে এবং এরপর দৌড়ে সেখানে চলে যায়। দর্শক, সেই ভিডিও ফুটেজটি কিন্তু রয়েছে ভিডিওর শেষে, অবশ্যই আপনারা নিউজটি সম্পূর্ণ দেখবেন। এমনকি দর্শক, এই যে বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশে এক কৃষককে সরাসরি গুলি করলো, এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের এক চাচা ভয়ঙ্কর এক মন্তব্য করেছে। তো দর্শক, তিনি কি মন্তব্য করেছে তার কিছুটা অংশবিশেষ আপনারা দেখেছেন এবং ভিডিওর শেষে অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি সবগুলো ভিডিও দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এক পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি বরিশালের মেহেদী হাসান মিঠু নামের এক যুবক। তার পরিবারের অভিযোগ উজিরপুর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ অন্তর ও আমিনুলের বিরুদ্ধে। তারে প্রচুর মারধর করছে দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার উজিরপুর মডেল থানার, একজন এসআই অন্তর আর একজন আমিনুল। এই দুজন পুলিশ অফিসার আমার স্বামীরে খুবই গুরুতরভাবে মারধর করছে। বাবা, তোমার পা ধরছে, মোর ছেলেটা ছাড়িয়ে দাও, আমি এত অনুরোধ বিনোদ করছি, এই ছেলেটা ছাড়ে নাই। গত 30 মে বরিশাল উজিরপুর উপজেলার মুন্ডাপাশা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মিঠু দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দরজায় বসে সন্ধ্যার পরে মোবাইলে লুডো খেলছিলেন। এ সময় মোবাইলে জুয়া খেলা অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবারের সদস্যরা। রিভলভার দিয়ে মাথার উপরে 27টা বাড়ি মারছে এবং গলা চাইপে ধরছে, আমাদের বোলান দেওয়ার জন্য গলা চাইপে ধরছে এবং উপর থেকে নিচে 7 বার 20 ফুট উপর থেকে নিচে 7 বার ফালাইছে। এই জন্য তার মাথার ব্রেনটে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস, তার মেন্টালিটি সমস্যা হইতেছে, আমাদের কাউকে চিনতে পারতেছে না। এ সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিঠুকে জুয়া খেলার অপরাধে আটকের হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর। পরে এসআই অন্তরকে নগদ 20,000 টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি। এমনকি টাকা নেয়ার বিষয়টি কাউকে না বলার জন্য মিঠুর পরিবারকে শাসিয়েও যান এসআই অন্তর। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী মেহেদী হাসান মিঠুর পরিবার। পুলিশ আমার হাজবেন্ডের মুখে পিস্তল ঢুকাই দিয়া তারে খুন করার জন্য ক্রসফায়ার দেবে, আমাদের বলতে আছে যে টাকা দে, 20,000 টাকার জন্য আমাদের হুমকি দেয়, যদি আমরা 20,000 টাকা না দিই তাহলে তারে ক্রসফায়ার করে দেবে। এই জন্য আমরা ওর কাছ থেকে তাড়াতাড়ি 20,000 টাকা দিয়ে আমার স্বামীকে উদ্ধার করে আনি। ওর মাথার ব্রেনটে সব সমস্যা, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না, মানে 2 দিনের দিন ওয়াক করে ঢলে পড়ে। রিভলভার দিয়ে মাথার পর 25-26টা বাড়ি দিয়েছে। তা হেয়ের পর যখন গুলি দিয়ে হালাইয়া 2 ফিরে ফিরে উঠছে, তখনই আমার ডাক দিয়েছে। ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি। এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে এসআই অন্তরের পক্ষেই সাফাই গাইলেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এমন কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি। এছাড়াও নির্যাতনে আহত যুবক মেহেদী হাসান মিঠুকে মাদকাসক্ত বলেও দাবি করেন উজিরপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসলে তাদের যে অভিযোগটা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যদি এই ধরনের ঘটনা অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা পূর্ব ইনকোয়ারি করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। পুলিশের রিভলভারের আঘাতে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠুর। সবশেষ গত 3 দিন আগে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান আসলে ও কথা বলতে পারে না, ও সম্পূর্ণ দেখায় যে ইশারা করে যে ওরে কিভাবে মারছে, এগুলো ইশারা করে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। ডাক্তারে বারবার ঘুমের ইনজেকশন করে কিন্তু ঘুমও আসে না। কতক্ষণ জ্ঞান হারা হয়ে যায়, আবার জ্ঞান আসে। মাথায় ওর মানসিক সমস্যা হয়েছে, যে এমনকি ওর ছোট একটা মেয়ে আছে 3 বছরের মেয়ে, এই মেয়েরে ও সম্পূর্ণভাবে চিনতে পারে না, আর আমাদেরকে তো কেউ চেনেই না। মাথা নিচে এইভাবে করতে আছে, আমরা সবাই হাত ধরিয়ে বইয়া রাখতে পারি না। ও পুলিশ মারছে, তারপর মাথায় আঘাত পাওনে এই ধরনের কাজগুলো ও করছে। এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানান, জেলা পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ কারো উপর নির্যাতন করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই অভিযোগের বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, পুলিশের মাথা ফাটাইছে আমাদের পুলিশ, তাও দুজন সম্ভবত এসআই বা এসআই, দুজন এসআই একজন আরেকজনের মাথা ফাটিয়েছে। এখন এই দৃশ্য দেখা আমজনতার যে রিয়েকশন, আমি একটা জিনিস বলি ভাই, পুলিশ কি মানুষ না? আমরা আমজনতার মধ্যে খালি জামনিয়া ঝগড়া হবে আর পুলিশের মধ্যে ঝগড়া হবে না, হবে এটা 100%। তবে যেহেতু এটা একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই ক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি মানা লাগে। পাবলিক প্লেসে একে অন্যের সাথে ঝামেলা লাগানোর বা মারামারি করার সুযোগ নাই। আর যেই মারামারি হয়েছে, যে মাথায় ফাটাই ফেলছে, সেখানে পাবলিকের সামনে যে তামাশা তৈরি হয়েছে, এই তামাশার জন্য আবার দুজনকে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখন ঘটনা কি? ঘটনা হচ্ছে খুলনার কয়রা থানা পুলিশের 2 এসআইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মাথা ফেটে গেছে। পুলিশ সদস্যরা হলেন এসআই নিরঞ্জন রায় এবং এসআই সর্দার মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাবির তালতোবাই যেটা। এই ঘটনায় এসআই সর্দার মোহাম্মদ মাসুমেরই মাথা ফাটছে। কারণ কি? এবার মাথাটা গরম বেশি, নিরঞ্জন ভাইকে কাম সেরা লাইছে। আচ্ছা, প্রত্যক্ষদর্শী সূত্র বলছে এসআই মাসুম উপজেলা সদরের আখি হোটেলে খাবার জন্য গিয়ে বসছিল। কিছুক্ষণ পর একটি মোটর সাইকেল যোগে এসআই নিরঞ্জন বাবু সেখানে যান। দাবাং বাবু মেরা নাম আচ্ছা, যাই হোক, মোটর সাইকেল থেকে নেমেই কোনো কথাবার্তা নাই, এসআই মাসুম ভাইকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তো মাসুম ভাই তো গার্তারা, স্বাভাবিকভাবে মাসুম ভাইও তাৎক্ষণিক প্রতিবাদ করেন। আর এক পর্যায়ে এসআই নিরঞ্জন দাদা সামনে থাকা প্লাস্টিকের চেয়ার তুলে মাসুম ভাইকে মারধর করতে উদ্যত হন। এতে মাসুম ভাইও আপনার চেয়ার তোলেন। দুজনের মারামারির এক পর্যায়ে একজনের মাথা ফেটে যায়। কার? মাসুম ভাইয়ের। পরে হোটেলে থাকা উপস্থিত লোকজনই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছে, সিভিল পুলিশ হিসেবে দায়িত্ব নেওয়া দুজনের থামাইছে। প্রত্যক্ষদর্শী সিভিল পুলিশ তিনি জনতা আক্তার ভাই, তিনি বলছেন একটি মোটর সাইকেল আটক করাকে কেন্দ্র করেই থানার 2 এসআই মারামারিতে জড়িয়ে পড়েন। আমরা উপস্থিত জনতা তাদেরকে শান্ত করি। এ সময় নিরঞ্জন এসআইয়ের চেয়ারের বাড়িতে মাসুম এসআইয়ের মাথা ফেটে রক্ত বের হয়, তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ভাই বলছেন যে ঘটনা সত্য। কয়রা থানার 2জন এসআই একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল নেওয়া হয়েছে। পাবলিক প্লেসে এই ধরনের ঘটনা দুঃখজনক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি দুজনকে তাৎক্ষণিক একজনকে পুলিশ টেনে ক্লোজও করা হয়েছে এবং এটার ব্যাপারে বিভাগীয় যে শাস্তি সেটা আসবে। আমরা বলি মাফ করে দেন, এরকম ঝগড়া খেজা হয়ে ঘরে ঘরে আসে নাকি? মাননীয় অর্থমন্ত্রী, আপনি জানেন যে আমরা এই প্রোগ্রাম কভার করার জন্য অধীর আগ্রহে থাকি, বাজেট উত্তর সংবাদ সম্মেলন। তো আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে আপনারা কিছু মনে করবেন না দয়া করে, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য আমাদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মেম্বাররা বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য অনেকবার চেষ্টা করেছি। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে অনুমতি দিচ্ছেন না, উনি আমাদেরকে বয়কট করছেন। এবং মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আবার আমাদেরকে ডেকেছেন। তো আমাদের অনুরোধ হচ্ছে আপনাদের পুরো প্রোগ্রাম আমরা কভার করব, যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আমাদের বিষয়টা বুঝবেন এবং আপনি ব্যবস্থা নেবেন। থ্যাংক ইউ। মারা সারা একবারে, মারা সারা তো 10 জন শিক্ষক একটা উপজেলায় নিয়োগ পাবে, তার মধ্যে 8 জন পাবে কোটায়, আর 2 জন পাবে হলো মেধায়। আর সেই 2 জন ওই যে উপজেলা চেয়ারম্যানের সন্তান আছে না, ও তো বেটা মুক্তিযোদ্ধা না, ওর সন্তানকে চাকরি দিতে হবে না? ও লবিং করবে না? আরও বড় বড় আছে না ওরা, তাহলে মেধাবী কোথায়? অর্থাৎ আপনি যদি চান আপনি একজন মেধাবী সন্তান, আপনি অন্য চাকরি করবেন না, আপনার এলাকায় একটা শিক্ষকতা পেশায় নিজেকে সেবায় নিয়োজিত করবেন না। ভাই, এটা সেবা নাই, ভাই এটা সেবা নাই, এটা ব্যবসা। শেখ হাসিনার এজেন্ডা একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করবে। তাছাড়া 80% কোটা কেমনি হয়? শিক্ষক নিয়োগের মতো জায়গায় 80% কোটা কীভাবে হয়?
রেলওয়ে চলে না ঠেললেও চলে না রেলওয়ে। সেই রেলওয়েতে 80% 90% কোটা, সাধারণ মেধাবীদের সেখানে কোনো চান্স নাই, কোনো ভবিষ্যৎ নাই। বাপে রেলওয়ে চাকরি করছে, বেটা ওই চাকরি করবে। বাপের ফ্যাক্টরি, রেলওয়ের লস তোরা টান। বাপের যোগ্যতায় যদি রেলওয়ের কর্মচারীর ছেলে যদি চাকরি পায়, তাহলে রেলওয়ের লস, বাপে যে লস করছে ওটা সন্তান টানুক। জনগণের কাছ থেকে টাকা নেওয়া কেন জিজ্ঞাসা করছি। বৈষম্য মাথা গরম হয়ে যায় চান্দি। মুক্তিযোদ্ধার কোটা বাতিল করার ফলে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি পুতি বা নাতি এবং পুতি, তাদের নিয়োগে কোনো বাধা দেওয়া হয়েছে যে তারা নিয়োগ পাবে না? না। আর 10 জন মানুষ জন্মগ্রহণ করে, আরে ভাই আমি কোন পরিবারে জন্মগ্রহণ করবো আমি নিয়ন্ত্রণ করি? বলেন, একটা ছোট বাচ্চা কই জন্মগ্রহণ করবে? সে কি মুক্তিযোদ্ধার সন্তানের নাতির সন্তান সে নিয়ন্ত্রণ করে? তাহলে সে কেমন করে কোটা পায়? মানে একটা পরিবারে, মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করলেই সে হলো মানে সে আল্লাহর রাস্তে আজীবন ফাও খাওয়া মানে গোত্র হয়ে যাবে না? তাকে পুরা জাতি খাওয়াতে থাকবে। আর যে যুদ্ধ করছে তাকে সব দিয়ে দেন না, পুরো দুনিয়া দিয়ে দেন, বাংলাদেশের অর্ধেক বাজেট দিয়ে দেন, সমস্যা নাই। নাতি কোথেকে আসছে? পুঁতি কই থেকে আসছে? আমাদের মাথায় আসে না। আমরা একটা মামলা করছি প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বাতিল করার বিষয়ে, সেই 2021 সালে মামলা করছি। 21 সালে মামলা করলাম, তারপরে 9 মাস পরে রুল জারি হলো। রুল জারি হতে 8-9 মাস সময় নিচ্ছে। তারপরে থেকে আল্লাহর রস্তে কোনোদিন রায় দিল না। আমরা কেন বলছিলাম যে শিক্ষক নিয়োগে কোটা থাকা দরকার নাই? কেন বলছিলাম? এই জন্য বলছিলাম যে শিক্ষা হলো গুরুত্বপূর্ণ, আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তার জন্য ভালো মেধাবী শিক্ষক দরকার। যারা প্রতিযোগিতায় আগে থাকবে তারা সেখানে আসবে। কিন্তু কি করলো? 80% কোটায় নিয়োগ দিয়ে দিল। আরে ভাই, 80% কোটায় নিয়োগ মানে কি? একটা এলাকায় যদি 10 জন শিক্ষক নিয়োগ হয় একটা উপজেলায়, তাহলে 2 জন হবে মেধায়, বাকি 8 জন হবে কোটায়। গাজীপুরে কলেজ ছাত্রলীগ নেতা খুন। প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে পরে শোনাচ্ছি যাই দিন পত্রিকা থেকে। আজকের এই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটিতে স্বাগত জানাচ্ছি পুরো দেশবাসীকে। গাজীপুরে কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগ কলেজ শাখা কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন হুসাইনকে হত্যার ঘটনায় ছাত্রলীগের 18 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। প্রিয় দর্শক, যার যায় সে জানে আমার কে গিয়েছে, আর যার যায় না সে জানে না আমার কি হারিয়েছে। এই সন্তানটির মা এবং বাবা তারা জানে তাদের সন্তানের মায়া, ভালোবাসা, আন্তরিকতা তাদের জন্য কতটুকু, তাদের হৃদয়ে। আমরা প্রতিদিনই একটা করে ছাত্রলীগ, যুবলীগের খুনের সংবাদ পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সেটা কামনা করি না, কিন্তু কোনো একদিন আমরা সংবাদ পেতাম যে ছাত্র শিবির, ছাত্রদল বা বিরোধী দলীয় নেতা কর্মীরা রিমান্ডে, পুলিশে হেফাজতে এবং ক্রস ফায়ারে জীবন দিচ্ছে। আর এখন ছাত্রলীগ, যুবলীগ জীবন দিচ্ছে তাদের দলীয় কুন্দলের কারণে, তাদের দলীয় লোকদের হাতে, বাহিরের কারো হাতে তাদের জীবন দিতে হয় না। কিন্তু দলের ভিতরেই যদি এই রাক্ষস ঢুকে তাহলে তাদের অস্তিত্ব আগামী দিনগুলোতে কোন রাস্তায় এগুচ্ছে সেটাই আজকের বিবেচনার বিষয়। এখানে লিখেছে, মামলায় কালিয়াকৈর পৌর ছাত্রলীগ সভাপতি ইমন খানকে প্রধান আসামি করে 18 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। মামলার আসামিরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও কালিয়াকৈর পৌর ছাত্রলীগের নেতাকর্মী। প্রিয় দর্শক, জাতির পিতার নামটা এখানে অসম্মানিত করেছে বলে আমি মনে করছি, যে জাতির পিতার কলেজের সভাপতিকে খুন করেছে, আবার পৌর ছাত্রলীগ সভাপতি সহ 18 জনের নাম উল্লেখ করা হয়েছে। কেউ কলেজ শাখায়, কেউ পৌর শাখায়, তারা উভয় হলো ছাত্রলীগেরই নেতা এবং কর্মী। নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আল আমিন হুসাইন, বয়স 19 বছর। প্রিয় দর্শক, 19 বছরের একটি বাচ্চা ছেলেকে খুন করেছে। আর যারা খুনি তাদেরও বয়স এরকম। যারা খুনকারী এবং খুন হয়েছে সবার বয়স কিন্তু সেই 18 আর 20-22-এর মধ্যে। প্রিয় দর্শক, এই বয়সটা শুধুমাত্র মা বাবার স্বপ্ন দেখার বয়স। মাত্র ছেলেটা বড় হচ্ছে, এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে যাবে, পড়াশোনা শেষ করবে, ভালো চাকরি করবে, আর পরিবার পরিজনের মানে সমস্যাগুলা সে সমাধান করবে। এই যে একটা স্বপ্ন নিয়ে মা এবং বাবা, বিশেষ করে যে সন্তানটাকে বড় করে, সেই সন্তানটাকে ছাত্রলীগ নিজেদের ভিতরে সামান্য হয়তো কেউ সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, এই ধরনের পদ পদবীর কারণে একজন আরেকজনকে খুন তো করেছে একজনকে। এবার 18 জনের নাম নিয়ে খুনের মামলা। একটা প্রশ্ন এসেছে কালো টাকা নিয়ে। আমি শুনি অনেকে বলেন কালো টাকা, তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না। ঘটনা কিন্তু এটা নয়। এটা শুধু কালো টাকা নয়, জিনিসপত্রের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার, সেই কোটিপতি।
আমি জানি না, 1 কাঠা জমি কোটিপতি না, অনেক কোটি টাকাও হতে পারে ঢাকার বিভিন্ন জায়গায়, কিন্তু 1 কাঠা জমি যে কোনোখানে থাকলে কোটিপতি তা তো না। তিনি বলছেন এভাবে। তিনি আরো বলছেন কিন্তু সরকারি যে হিসাব, সেই হিসাবকে কেউ বেচেন না, বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্বৃত্ত হয়, সেই টাকা তারা গুজে রাখেন, গুজে যাতে না রাখেন, সামান্য কিছু টাকা দিয়ে সেই টাকা আসল পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তারপরে রসিকতার সুরে বলছেন, আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতেই হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। সেই রকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই তত্ত্বাবধায়ক আমলে শুরু হয়েছিল, তারপর এরপরেও প্রত্যেক সরকারই করে। প্রধানমন্ত্রী বলেন সেই সুযোগ সরকার দিয়েছে যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায়। এটা নিয়ে নানা জনের নানান কথা, কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন সেক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে। মানে ব্যাংকে আনার কথা বলছেন, আসলে এই টাকা ব্যাংকেই আছে। মূলত যেটা হয়েছে, এইভাবে যেসব উপার্জন প্রদর্শন করা হয় না, মানুষ ওগুলো ঠিক বস্তাবন্দি করে ঘরে বা ব্যাংকের লকারে রেখে দেয় তা না, হ্যাঁ একটা অংশ ভাবেও থাকে, কিন্তু এটা মূলত ব্যাংকেই আছে, যেটা তাদের আয়কর রিটার্নে প্রদর্শন করা হয় নাই। এখন প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন এর মধ্যে একটা অংশ সত্যতা আছে, সেটা হলো, আমি আমার গতকাল একটা ভিডিও করেছি যে কালো টাকা হচ্ছে আপনি সৎভাবে উপার্জন করেও যদি কর না দেন, সেটা আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে না দেখেন, সেটা কালো টাকা হয়ে যায় অর্থনীতির ভাষায়। তো প্রধানমন্ত্রী সেটার কথা বলছেন। এটা জমি হোক বা কেউ বেশি উপার্জন করেন এরকম মানুষ টাকা দেখাননি, কিন্তু আমরা আসলে বলছি বাজেটের ঢালাও ভাবে আপনি চুরি, ডাকাতি, বাটপারি, ঘুষ, চোরাচালান যাই করুন না কেন, ইন মাই স্টার্টার্স ভিডিও আমি বলেছি আনার, বেনজির, আজিজ যেভাবে সম্পদ অর্জন করেছে, সেটা যখন তিনি 15% ট্যাক্স দিয়ে সাদা করতে যাবেন, তার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। ইটস ক্লিয়ার। সুতরাং এইরকম একটা অপরাধীদের সাম্রাজ্যে পরিণত করা হয় যখন আপনি আসলে সোর্স জিজ্ঞেস করবেন না বলেন। আমি বলেছিলাম এটা সমাধান, সেটা হচ্ছে বৈধ উৎস কিন্তু ট্যাক্স দেওয়া হয়নি এমন টাকাকে আসতে দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে 15% না, ইকুয়াল, এবং সাথে কিছু জরিমানাও। আর যেটা অবৈধ পথে উপার্জিত টাকা, সেটা কোনোভাবেই সাদা করতে দেয়া যাবে না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। এছাড়াও তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে তার একাধিক কথোপকথনের তথ্য এখন গোয়েন্দাদের হাতে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে যেন বেনজিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ওপর বিরূপ আচরণ না করে এবং বেনজির আহমেদকে যেন কোনো রকম হেনস্থা না করা হয়, সে কারণেই তারেক জিয়াকে বেনজির আহমেদ বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন বলেও দায়িত্বশীল একাধিক সূত্র ধারণা করছে। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে এ ব্যাপারে আরো বিস্তারিত অনুসন্ধান করতে হবে, সেই অনুসন্ধানের কাজ চলছে। উল্লেখ্য যে বেনজির আহমেদ 30 সেপ্টেম্বর 2022 সালে পুলিশ প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি অবসর জীবনযাপন করছিলেন। 2023 সালের 18 এপ্রিল বেনজির আহমেদ যুক্তরাজ্য সফর করেন। তার কন্যা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এই কারণে তিনি তার স্ত্রী এবং আরেক কন্যা সহ যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যে তিনি 1 মাস অবস্থান করেছিলেন এবং এই 1 মাস অবস্থানকালে অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে তার দেখা হয়েছে। একাধিক গোয়েন্দা সূত্র বলছে লন্ডনের স্ট্রেটফোর্ড এলাকায় বেনজির আহমেদ এবং তারেক জিয়ার সাক্ষাৎ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এই স্ট্রেটফোর্ড এলাকায় হার্ট হাউস বলে একাধিক আবাসিক হোটেল রয়েছে। এখানে কোনো একটি জায়গায় তাদের বৈঠকের কিছু চাঞ্চল্যকর তথ্য একাধিক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে আছে। এই বছর জানুয়ারি মাসে নির্বাচনের পরপরই এই তথ্যগুলো পেতে শুরু করে বিভিন্ন সংস্থা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেনজির আহমেদ এই সাক্ষাৎ ছাড়াও টেলিফোনে একাধিকবার যুক্তরাজ্যে বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করেছেন। আব্দুল মালেক তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে তারেক জিয়ার কাছে যায়, সেই সমস্ত অর্থ তারেক জিয়ার কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটি পালন করে থাকেন এই আব্দুল মালেক। আব্দুল মালেকের সঙ্গে বেনজিরের অন্তত 17টি কল রেকর্ডের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। তবে এই সমস্ত আলাপ আলোচনায় কি হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে 2022 সালের ডিসেম্বর থেকে বিএনপি বড় ধরনের আন্দোলন শুরু করে এবং সেই সময় বিএনপির আন্দোলনে একটি জোয়ারের ভাব লক্ষ্য করা গিয়েছিল। এই সময় অনেকেই বিএনপির সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছিলেন, বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ বিত্তের মালিক হচ্ছেন, যারা বিদেশে অর্থ পাচার করেছেন, তারা তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন। মূলত এদের লক্ষ্য ছিল যদি কোনো কারণে সরকার বিপদে পড়ে এবং দেশে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেন তারেক জিয়া তাদেরকে রক্ষা করেন। 2023 সালের মাঝামাঝি সময় থেকে 28 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি প্রভাবশালী অবস্থানে এসেছিল। এই সময় বেনজির আহমেদের মতো অনেক দুর্নীতিবাজি লন্ডনে যোগাযোগ শুরু করেছিলেন এবং তারেক জিয়াকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন। উল্লেখ্য যে তারেক জিয়ার দুবাই, মালয়েশিয়া
মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া সহ অন্তত 8টি দেশে বিপুল সম্পদ রয়েছে। এই সমস্ত দেশ থেকে লন্ডনে অর্থ পাঠানো কোনো জটিল বিষয় নয়। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার যে এখন বেনজির আহমেদের বিরুদ্ধে অমানবীয় এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে তার অন্যতম কারণ হলো বেনজিরের সঙ্গে তারেক জিয়ার কানেকশন। বেনজির তার নিজের অবৈধ সম্পদ রক্ষার জন্য তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এটি নিশ্চিত। তবে তিনি তারেক জিয়াকে ঠিক কি পরিমাণ অর্থ চাঁদা বা ঘুষ দিয়েছেন সে সম্পর্কে আরো বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেই সময় বেনজির আহমেদ অন্য দুর্নীতিগ্রস্তদের মতো মনে করেছিলেন যে আওয়ামী লীগের হয়তো পতন ঘটবে। এই কারণেই তারেক জিয়ার প্রতি ঝুঁকেছিলেন বেনজির আহমেদ। ভুট্টার ডান্ডা খেতে কাজ করতেছে এমন সময় বিএসএফ আমার বাড়ির আসিয়া আমার বাড়ির কর্নার থেকে ওরা ফায়ার করার সাথে আমি ওই সময় আমি ঘুমিয়েছিলাম। এনে ফায়ার করার সাথে সাথে মানে ঘুম থেকে ঝাঁপিয়ে উঠিয়া আমার ভাই সব আগে যায়, কি ব্যাপার, কেন আপনাদের এখানে গুলি করেন, আইনকে অমান্য করেন? হ্যাঁ, এমন সময় বিএসএফ জঙ্গলের মধ্যে কিছু না বাড়িয়া হেরিমকে আমার ভাইকে দিলে ফায়ার করে দিয়ে ওরা দৌড় মারলো, ভারতের চলে গেল। হ্যাঁ, এটা কি ন্যায় না অন্যায়? বাংলাদেশের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি, বাংলার মাটির খাই, বাংলার জমিনে বেড়াই, আর সেরা তারা যদি আইনকে ডিসাইড করে আসিয়া আমাদের করে ক্রস ফায়ার, ওদের কাছে হাতিয়ার, আমাদের কাছে যদি হাতিয়ার থাকতো তো আমি 10টা বিএসএফ খাই ফেলাইলাম। বাংলাদেশি লোক আমার বাংলাদেশে কাজ করতেছে, এখানে বাংলাদেশে গরু ছাগল বান্ধা হয়েছে, ওমা 3-4 জন আসিয়া বাংলাদেশের গরুর নসি খুলি দিয়ে নিয়ে যায় বাংলাদেশে আমার আলতাফ নাম ব্যবহার হয়, তাই ওখান থেকে খেত বাড়িতে কাজ করতেছে, ভাড়াম করে হাঁকাও বাংলাদেশের সীমান্ত একটা ভেতর ঢুকিয়ে গুলি করছে। তারপর কইছে বলে ভাই তুমি ভাগ্যা চলে যাও, বাংলাদেশ এখানে বাংলাদেশ ঢুকো না। ওই কথা কইতে গেলে আলতাফ ডাইরেক্ট গুলি করে দিছে বুকের মধ্যে। তার মধ্যে আমি বিশেষ চাই, নিজ বিশেষ চাই, তাই বাংলাদেশে তাই ভ্যান গাড়ি নিয়ে তাই ব্যবসা করি দোকানে মাল দিয়ে ব্যবসা করি খায়, তার আমার নিজ বিশেষ চাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।